আজকে আমরা আলোচনা করব ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন নিয়ে। আমরা পড়ছিলাম বিএসসি এসএলএসটি কেমিস্ট্রি লেকচার কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস। আজকে লেকচার 2 তে আমরা স্পিড ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন নামে পরিচিত। আমরা প্রথমেই ধরে নেব যে n সংখ্যক আইডিয়াল এবং তারা আইডেন্টিক্যাল গ্যাস মলিকিউল। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস ধরে নিই। আমি মানে এই যে প্রমাণটা বা এর যে ডেরিভেশনটা, এটা কিন্তু প্রচুর বড়। আমরা যতটুকু বললে নয় ততটুকু বলবো। অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ম্যাথমেটিক্স আছে, কিছু জিনিসকে আমরা স্কিপ করবো এবং কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমরা বলবো। ঠিক আছে, কারণ এইটা যদি ঠিকঠাকভাবে বলা হয় তাহলে অ্যাকচুয়ালি 2-3 ঘন্টার লেকচার হয়, কিন্তু সেটা না, আমরা 30-40 মিনিটের মধ্যে এটাকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, আমরা ধরে নেব, লেট আস কনসিডার a collection of n identical ideal gas molecule, and these molecules moves in arbitrary direction with arbitrary speed। ঠিক আছে, যেহেতু ফিক্সড ডাইরেকশন নয় তাই আমরা স্পিড বলছি, নট ভেলোসিটি। ঠিক আছে, এবার এখন আমরা বেসিক্যালি ডিটারমাইন করব নাম্বার অফ মলিকুল হ্যাভিং স্পিড উইথিন দ্য রেঞ্জ c and c plus dc। অ্যাকচুয়ালি আমরা ডিটারমাইন করতে চাইছি we have to determine the numbers of molecules having speed within the range c and c plus dc, অর্থাৎ c থেকে c plus dc এই ক্ষুদ্র রেঞ্জের মধ্যে কতগুলো মলিকুল আছে সেই সংখ্যাটা আমরা ডিটারমাইন করতে চাই। তার দেখো, আমরা বলছি যে তার জন্য বলছি আমরা যে ডিএনসি হচ্ছে ডিএন সাফিক্সে সি, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, অবশ্যই গ্যাস মলিকিউলস, হ্যাভিং স্পিড within the range c and c plus dc, অর্থাৎ ডিএনসিটা হলো নাম্বার অফ মলিকুল হ্যাভিং স্পিড উইথিন দ্য রেঞ্জ c and c plus dc। ওকে, এখন আমরা যেহেতু আমরা এরকম জিনিসটা বলছিলাম, একটা মলিকুল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস আরবিটারিলি জেড অ্যাক্সিস আরবিটারিলি সি স্পিডে মুভ করছে, তাহলে সেই ভেলোসিটিটাকে সেই স্পিডটাকে কিন্তু আমরা তিনটে ডাইরেকশনে তিনটে কম্পোনেন্ট পাই, তাই তো? যেমন এক্স ডাইরেকশনে ইউ কম্পোনেন্ট, ওয়াই ডাইরেকশনে ভি কম্পোনেন্ট, জেড ডাইরেকশনে ডাব্লিউ কম্পোনেন্ট, আমরা আগে জাস্ট লেকচারে দেখিয়েছি, তাই তো? এখন একটা ক্ষুদ্র রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে সি থেকে সি প্লাস ডিসি, এই ভেলোসিটিতে কতগুলো মলিকুল মুভ করছে সেটা হচ্ছে ডিএনসি আমরা বললাম। এখন আমরা যদি শুধুমাত্র এক্স কম্পোনেন্টটাকে ভাবি, তাই তো, মানে এরকম ভাবি, নাম্বার অফ molecules having x component of, যেহেতু
এক্স কম্পোনেন্টটা শুধু ধরছি তখন আবার ডাইরেকশনাল চলে আসে, সেজন্য আমরা ভেলোসিটি বলবো। কম্পোনেন্ট অফ ভেলোসিটি, স্পিড না বলে ভেলোসিটি বলছি যেহেতু ডাইরেকশনাল জিনিসটা আসছে। উইথিন দ্য রেঞ্জ, within the range u and u plus du, তাই তো অন ডাইমেনশনালি জিনিসটাকে তো যদি দেখি, মানে ধরো এইখানে ইউটা হচ্ছে 0, এইদিকে ইউটা প্লাস ইনফিনিটি, এদিকে ইউটা মাইনাস ইনফিনিটি, তাই তো। তাহলে মলিকুলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভেলোসিটিতে মুভ করতে পারে, এবং মাইনাস ইনফিনিটির দিকে ভেলোসিটি হওয়ার প্রবাবিলিটি আর প্লাস ইনফিনিটির দিকে ভেলোসিটি হওয়ার প্রবাবিলিটিটা সেম, 50-50, তাই তো। তাহলে আগে বলি সেটা এই যে নাম্বার অফ molecules having x component of velocity within the range u and u plus du, সেটা হচ্ছে আমরা বলছি dnu, ঠিক আছে। তাহলে এই যে dnu টা অ্যাকচুয়ালি proportional to du, তাই তো। ভেলোসিটি রেঞ্জটা যত বাড়াবো তত নাম্বার অফ মলিকুলকে বেশি পাওয়া যাবে, তাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে dnu মাস্ট বি প্রপোর্শনাল টু n, টোটাল নাম্বার অফ মলিকুল যত বেশি হবে তাহলে একটা ক্ষুদ্র রেঞ্জের মধ্যে বেশি বেশি মলিকুল পাওয়া যাবে, এটা একদম। আচ্ছা, আর dnu মাস্ট বি প্রপোর্শনাল টু ফাংশন অফ f অফ u, এটা। তাহলে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি কম্বাইন করে dnu ইকুয়ালস টু a, যেহেতু প্রপোর্শনাল, তাই তো। তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটা আমরা বলছি a, কি হবে f অফ u n আছে du, তাই তো। এটাকে সাজিয়ে লিখলে যেটা লাগে dnu ইকুয়ালস টু a n f অফ u du। এবার এখন একটা জিনিস আমি বলি, এখানে এটা কিন্তু প্রবাবিলিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রবাবিলিটি কনস্ট্যান্ট, প্রবাবিলিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রবাবিলিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার দেখো এখানে এই যে মলিকুলকে একটু আগে যেটা বলছিলাম, এই প্লাস ইনফিনিটির দিকে যেতে পারা আর মাইনাস ইনফিনিটির দিকে যেতে পারার প্রবাবিলিটি কিন্তু সেম। সেই জন্য এই যে এফ অফ ইউটা অলওয়েজ ইভেন ফাংশন হবে, ইভেন ফাংশন, তাই তো, ইভেন ফাংশন হবে। সেই জন্য আমরা এই যে এফ অফ ইউ এর ফাংশন না বলে এফ অফ ইউ স্কোয়ারের ফাংশনটা বলবো, বেসিক্যালি এফ অফ ইউ স্কোয়ারের ফাংশনটা বলবো ডিএনইউটা, তাই তো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডিএনইউ ইকুয়ালস টু এ এন এফ অফ ইউ স্কোয়ার ডিইউ, তাই তো। এইটা যেহেতু ইকুয়াল প্রবাবিলিটি আছে প্লাসের দিকে যাওয়ার মাইনাসের দিকে, তাই তো। তাহলে সেই জন্য আমরা এটাকে অবশ্যই এই এফ অফ ইউটা অবশ্যই ইভেন ফাংশন হবে। তাহলে ইভেন ফাংশন হতে গেলে আমরা এইটাকে এফ অফ ইউ না বলে এফ অফ ইউ স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। সেই জন্য পরের লাইনে দেখো এটাকে কারেকশন করে এইভাবে লিখলাম ওয়ান ডাইমেনশনালি। এবার এখন কথা হচ্ছে আমরা এরপরে দেখো আমরা যদি এইটা লিখি dnu by n, dnu by n equals to a f of u square du হয় এটা। এই যে dnu by n, এটা হচ্ছে এখন probability of the finding molecules having x component of velocity within the range u and u plus du, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি pu du equals to dnu by n, ঠিক আছে। তাহলে এটা ফ্র্যাকশন, একটা এই ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, তাই তো। সেটা ইকুয়ালস টু কি a f of u স্কয়ার du, তাই তো। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, বা এই dnu বাই nটা সেটা ইকুয়ালস টু pu du টাই তো dnu বাই n, সেটা ইকুয়ালস টু আবার আমরা দেখলাম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে, ঠিক আছে, a f of u স্কয়ার du, তাই তো। তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ finding molecules having speed
সরি এখানে আমরা এক্স এক্স কম্পোনেন্ট ধরছি, সেই জন্য এখানে ভেলোসিটি বলবো। হ্যাভিং ভেলোসিটি within the range এক্স কম্পোনেন্টে ধরেছি, ঠিক আছে, রেঞ্জ ইউ অ্যান্ড ইউ প্লাস ডি ইউ, এক্স কম্পোনেন্টের দিকে কিন্তু এটা অবশ্যই, হ্যাঁ। মানে এইখানে আমরা আগের দিনের লেকচারে বলেছি এক্স কম্পোনেন্টের দিকে ইউ, ওয়াই কম্পোনেন্টের দিকে ভি ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে এই রকম ভাবে, একই রকম ভাবে আমরা এই যে লিখতে পারি। আচ্ছা, এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে এই কনস্ট্যান্ট প্রবাবিলিটি কনস্ট্যান্ট, এটাকে কিন্তু আমরা এফ অফ ইউ স্কোয়ারের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। তাহলে আমরা এটাও লিখতে পারি সিম্পলিফাই করে, পি ইউ ডি ইউ ইকুয়ালস টু এফ অফ ইউ স্কোয়ার ডি ইউ। অর্থাৎ আমরা এটাকে একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা এফ অফ ইউ স্কোয়ার এই যে ফাংশনটার মধ্যে ইনকর্পোরেট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে একই রকম সিমিলারলি আমরা কি লিখতে পারি, ওয়াই কম্পোনেন্টের দিকে সিমিলারলি আমরা ওয়াই কম্পোনেন্টে পিভি ডিভি ইকুয়ালস টু এফ অফ ভি স্কোয়ার ডিভি, অ্যান্ড জেড কম্পোনেন্টে যে প্রবাবিলিটি সেটা পিডাব্লিউ ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ ডাব্লিউ স্কোয়ার ডিডাব্লিউ। এটা তাহলে আমরা এইবার আমরা যেটা পিসিডিসি, সেটা মানে স্পিডে যদি বলি কম্বাইন করে, পিসিডিসি ইকুয়ালস টু আমরা কি পাবো, তিনটেকে গুণ করে দেবো, সেটা পি ইউ ডি ইউ ইন্টু প্রবাবিলিটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইন নেচার, তাই তো। তাহলে পি ভি ডিভি ইন্টু পি ডাব্লিউ ডিডাব্লিউ, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিসিডিসি ইকুয়ালস টু, এটা কি, এই পিসিডিসিটা কি, এটা probability of the finding molecule having speed within the range c and c plus dc। এইখানে আমরা প্রথমে যদি বলি, এই যে ডিএনসি ধরেছিলাম, নাম্বার অফ মলিকুল হ্যাভিং স্পিড উইথিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, সেই নাম্বারটার করেসপন্ডিং আমরা প্রবাবিলিটি পিসিডিসি যদি বলি, সেই পিসিডিসি অ্যাকচুয়ালি কিন্তু ডিএনসি বাই এন, সেটা ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি, সরি এটা এফ, এফ অফ, সরি এর পরের লাইনে লিখে দিই, অসুবিধা কি, পি হবে, ঠিক আছে। এক মিনিট, পিইউ ডিইউ, ঠিক আছে। তাহলে এইবারে এই যে পিইউ ডিইউ এর মানটা, পিভি ডিভির মানটা, পিডাব্লিউ ডিডাব্লিউর মানটা, ঠিক আছে, সেইগুলো বসিয়ে দেবো, আমরা একটু আগেই পেলাম এই, তাই তো। তাহলে আমরা লিখতে পারি এফ অফ ইউ স্কোয়ার ডিইউ ইন্টু এফ অফ ভি স্কোয়ার ডিভি এফ অফ ডাব্লিউ স্কোয়ার ডিডাব্লিউ, তাই না, হলো। তাহলে আমরা বলতে পারি যে পিসিডিসি ইকুয়ালস টু ডিএনসি বাই এন, এটা মনে রাখবে, এবং সেটা ইকুয়ালস টু কি আসছে, এফ অফ ইউ স্কোয়ার ডিইউ ইন্টু এফ অফ ভি স্কোয়ার ডিভি ইন্টু এফ অফ আমরা লিখতে পারি এফ অফ ডাব্লিউ স্কোয়ার ডিডাব্লিউ, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এইভাবেও বলতে পারি শুধু পিসিডিসি ইকুয়ালস টু এফ অফ ইউ স্কোয়ার এফ অফ ভি স্কোয়ার এফ অফ ডাব্লিউ স্কোয়ার ডিইউ ডিভি ডিডাব্লিউ, ভলিউম এলিমেন্ট ডিইউ ডিডাব্লিউ ডিভি, এইটা এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট বলা হয়, ঠিক আছে। সে যা হোক, আমরা যদি
এইটা বলি প্রবাবিলিটি ডেনসিটি, সেটা অ্যাকচুয়ালি এই হয় প্রবাবিলিটি ডেনসিটিটা। আমি জাস্ট আরেকটা লাইন একটু লিখি প্রবাবিলিটি ডেনসিটিটা বোঝার জন্য, ডিএনসি বাই ডিইউ ডিভি ডিডাব্লিউ, সেটা ইকুয়ালস টু কি হয় দেখো এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা থেকে, সেখান থেকে আমরা বলতে পারি এনটা ডান দিকে চলে যাবে ইকুয়ালস টু এন এফ অফ ইউ স্কোয়ার এফ অফ ভি স্কোয়ার ইন্টু এফ অফ ডাব্লিউ স্কোয়ার। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, এটা প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি, ঠিক আছে, প্রবাবিলিটি ডেনসিটি। আচ্ছা, এবার এই যে ফাংশনগুলো, এই যে ফাংশনগুলো কেমন হবে সেটাও একটা ম্যাথমেটিক্স সলভ করে দেখা যায়। সেই ম্যাথমেটিক্সটা দরকার নেই, মোটামুটি আমি বলে দিচ্ছি এই ফাংশনটা এরকম হবে, ঠিক আছে। ওই যে এই যে ফাংশনগুলো, ঠিক আছে, এই যে এফ অফ ইউ স্কোয়ার, এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার, বিটা ইউ স্কোয়ার, যেখানে বিটাটা কিন্তু গ্রেটার দেন অবশ্যই জিরো, গ্রেটার দেন জিরো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এফ অফ ভি স্কোয়ার হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার, এফ অফ ডব্লিউ স্কোয়ার হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডব্লিউ স্কোয়ার, তাই তো। তাহলে আমরা এই আর এইটাকে বলে দিলাম এই যে ডিইউ ইন্টু ডিভি ইন্টু ডিডাব্লিউ, এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, সেটাকে আমরা ডিভি বলতে পারি, ভলিউম এলিমেন্ট, ঠিক আছে, এটা ভলিউম এলিমেন্ট, এটাকে ডিভি বলতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা যদি বলি ডিএনসিটা, বেসিক্যালি ডিএনসি, তাহলে এই যে ডিএনসি বাই ডিইউ ডিভি ডিডাব্লিউ, এইটা অ্যাকচুয়ালি কত হবে, এটা কিন্তু হবে এন এ, এই যে মানগুলো বসাবো এফ অফ ইউ স্কোয়ার এফ অফ ভি স্কোয়ার এফ অফ ডব্লিউ স্কোয়ার, এই মানগুলো বসাবো, বসালে কি হয় দেখো, এফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ভি স্কোয়ার ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডব্লিউ স্কোয়ার, তাই তো। তাহলে এই যে প্রবাবিলিটি ডেনসিটি, সে প্রবাবিলিটি ডেনসিটি অ্যাকচুয়ালি ডিএনসি ডিইউ ডিভি ডিডাব্লিউ, ঠিক আছে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে এন এ কিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তাই তো। আগের দিন আমরা দেখেছিলাম যদি একটা পার্টিকুলার স্পিডকে আমরা তিনটে অ্যাক্সিসে রিজলভ করি, তিনটে কম্পোনেন্টে ভাগ করি, এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্টে, পারপেন্ডিকুলার তিনটে কম্পোনেন্ট ইউ ভি এবং ডাব্লিউতে, তাহলে সি স্কোয়ার হয় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, জাস্ট আগের লেকচারে কাইনেটিক ইকুয়েশনের সময় আমরা বলেছিলাম, তাই তো। তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি ডিএনসি বাই ডিইউ ডিডাব্লিউ ইকুয়ালস টু এন এ কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার। বিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, মনে রাখবে বিটা কিন্তু একটা কনস্ট্যান্ট যেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আচ্ছা, হলো। এবার ধরো এইটাকে আমরা যদি ভাবি এইভাবে এক্স ওয়াই জেড, প্রথমে সি ভেলোসিটিতে মুভ করছিল আরবিটারি ডাইরেকশনে, এইটা সি, এবং সিতে ডিসি একটা ভেলোসিটি নিলাম, এইখানে সি একটা ক্ষুদ্র ডিসি, তার জন্য এই,
তাহলে এই রেঞ্জটা, আমার আঁকাটা খুব বাজে হয়ে যাচ্ছে, এই রেঞ্জটা, এই যে রেঞ্জটা, এইটা হচ্ছে ডিসি, তাই তো? তাহলে এইটা অ্যাকচুয়ালি সেই ভলিউম এলিমেন্টটা ডিভি। সেই ডিভিটা কি করে বের করবে? ডিভিটা, এই যে ডিভিটা অ্যাকচুয়ালি কি, ডিইউ ইন্টু ডিভি, এটা ক্যাপিটাল ভি, ভলিউম এলিমেন্ট তো, ভলিউম এলিমেন্ট, ঠিক আছে? সেইটা অ্যাকচুয়ালি কি, এইটা যেহেতু অ্যাকচুয়ালি স্ফিয়ার, তাই তো? স্ফিয়ার, সেই জন্য এই যে ডিভি অ্যাকচুয়ালি, এই যে ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ, ডিভি অ্যাকচুয়ালি আমরা 3 পাই আর কিউ, তার মানে এই আর কিউটা প্রথম ক্ষেত্রে যদি আমরা এই যে যেটাকে আমি বোল্ড করলাম ঘেঁচিয়ে, এই জায়গাটার ভলিউমটা আমরা বের করবো। তার জন্য কি, এর ভলিউম থেকে এই ভলিউমটা বাদ দিলে এই ভলিউমটা বেরিয়ে যাবে। এই টোটাল যে ভলিউমটা পুরো, যার রেডিয়াসটা হচ্ছে সি প্লাস ডিসি, তার ভলিউমটা বের করবো, আর সি রেডিয়াস তার ভলিউমটা বের করলে এই যে আমি যে জায়গাটাকে ঘেঁচিয়েছি ডিভি, সেটা আমরা পেয়ে যাব, তাই তো? সি প্লাস ডিসি তার কিউব মাইনাস 4/3 পাই সি কিউব, তাই তো? এটাকে মোটামুটি ক্যালকুলেশন করলে দেখবে তোমরা ডিভিটা পেয়ে যাবে। ডিভিটা যে ভলিউম এলিমেন্ট, সেই ডিভিটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 4 পাই সি স্কোয়ার হয়, ঠিক আছে, ইন্টু ডিসি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু বললাম, ক্যালকুলেশন করে দেখবে। আচ্ছা, এবার তাহলে আমরা এরপরে আমরা লিখতে পারি এই যে ডিভির মানটা দিয়ে, ডিএনসি ইকুয়ালস টু, ডিএনসি ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 পাই সি স্কোয়ার ডিসি, ওইটা ডিভির মানটা বসিয়ে দিলাম, দিয়ে আগে কি ছিল, তার আগে দেখো এন এ কিউ, এন এ কিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার, তাই তো? এন এ কিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার হলো। আচ্ছা, এবারে আমরা লিখতে পারি ডিএনসি ইকুয়ালস টু 4 পাই এন এ কিউ সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ডিসি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি dNc by n, that is PCDC, dNc by n, probability of the finding molecule having speed within the range c and c plus dc, dNc by n সেটা ইকুয়ালস কি হবে, 4 পাই n, n কেটে যাবে, আমি n দিয়ে ভাগ করে দিচ্ছি, 4 পাই a কিউ সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার, এটা বিটা ইন্টু ডিসি, ওকে হলো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, এইটাই তো পিসিডিসি, ডিএনসি বাই এন, তাহলে আমরা বলতে পারি পিসিডিসি ইকুয়ালস টু 4 পাই এ কিউব সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার টু ডিসি। তাহলে এই যে এবার এইখানে দুটো কনস্ট্যান্টের মান আমাদের বের করতে হবে, একটা হচ্ছে এ, যেটা প্রবাবিলিটি কনস্ট্যান্ট বলে এসেছিলাম আগে, ঠিক আছে, আর একটা বিটা। তাহলে আমরা পেয়ে গেলাম জিনিসটা থেকে, যে আমি ছোট্ট করে লিখি পিসিডিসি ইকুয়ালস টু ডিএনসি বাই এন, সেটা ইকুয়ালস টু আমাদের আসলো 4 পাই এ কিউব সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ইন্টু ডিসি। তাহলে এইখানে এই যে এ এর মানটা কি হবে আর বিটার মানটা কি হবে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখানে পুট করে আমরা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা পেয়ে যাব, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাব, ঠিক আছে? এইবার দেখো কিছু টেকনিকে এই যে এটাকে বের করতে হয়, এ বা বিটা, এ এবং বিটা, এ এবং বিটাকে আমরা বের করতে পারি টেকনিকে অ্যাপ্লাই করে, ঠিক আছে? টেকনিকগুলো একটু বলি। প্রথম কথা, আমরা জানি এখানে আমি আগে সমীকরণটা লিখে নিই, পিসিডিসি ইকুয়ালস টু ডিএনসি বাই এন আমরা পেলাম ইকুয়ালস টু 4 পাই এ কিউব সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ডিইউ, এই ডিসি, এটা ডিসি, ঠিক আছে?
ডিসি। এবার আমরা জানি টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু 1, প্রবাবিলিটি ইজ আ ফাংশন, তাহলে টোটাল প্রবাবিলিটি কি অলওয়েজ 1 হবে। সেটাও কিন্তু প্রমাণ করা যায় কেন কি করে 1 হয়, ঠিক আছে, সেটা আমরা যাচ্ছি না, আমরা জাস্ট বলে দিচ্ছি টোটাল প্রবাবিলিটি দেখবে সবসময় 1 হয়। এবং সেই টোটাল প্রবাবিলিটিটা কি, আমরা তো একটা রেঞ্জে বলেছি সি অ্যান্ড সি প্লাস ডিসি, এই যে রেঞ্জ অর্থাৎ ডিসির মধ্যে কতটা মলিকুলকে আমরা খুঁজে পাচ্ছি সেটা বলেছি। তাহলে টোটাল খুঁজে পাওয়া সেটা কি 0 to ইনফিনিটি স্পিডের মধ্যে। তাহলে টোটাল প্রবাবিলিটি ইন্টিগ্রেশন 0 অল স্পেস, তাই তো, ইন্টিগ্রেশন অল স্পেস মানে 0 to ইনফিনিটি পিসি ডিসি, এবং সেটা ইকুয়ালস টু সবসময় কি হবে 1 হবে, 1, তাই তো। তাহলে আমরা দেখো এইভাবে করতে পারি যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি পিসি ডিসি ইকুয়ালস টু 1, এটাকে সলভ করে, এবং এখানে আমরা মানটা যদি বসিয়ে দিই ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি 4 phi a q c স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস বিটা c স্কোয়ার ডিসি ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে ধ্রুবক কোয়ান্টিটিগুলো, 4 পাই a কিউব, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি c স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস বিটা c স্কোয়ার ডিসি ইকুয়ালস টু 1। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দেবে, 1 নম্বর সমীকরণ। আর একটা আমরা জানি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এটা হচ্ছে 3/2 কেভিটি, এটা হচ্ছে কেভি, কে সাফিক্সে বি দেওয়া, এটা মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তোমরা সবাই জানো এই বোল্টজম্যান কনস্ট্যান্ট বলতে R/NA, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, আমরা অ্যাভারেজ কাইনেটিক কোনো অ্যাভারেজ প্রপার্টি যদি বের করি তাহলে আমরা এইভাবে এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মানে অল স্পেস ইন্টিগ্রেশন এপসাইলন পিসি ডিসি, এবং সেটা ইকুয়ালস টু 3/2 কেভিটি, তাই তো। এবার আর এপসাইলনের মান আমরা কি জানি, কাইনেটিক এনার্জি হাফ এমসি স্কোয়ার, কাইনেটিক এনার্জি হাফ এমসি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হাফ এমসি স্কোয়ার 4 পাই a কিউব c স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস বিটা c স্কোয়ার ডিসি ইকুয়ালস টু 3/2 কেভিটি, এটাকে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে আমরা যদি গামা ফাংশন মানে ইন্টিগ্রেশনটা গামা ফাংশনের মাধ্যমে সলভ করি তাহলে আমরা সলিউশন কিন্তু পেয়ে যাব। এখান থেকে বিটা এবং যে এর মানটা আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গা, একটা থেকে আমরা এর মান পাবো আর একটা জায়গা থেকে মানে বিটার মানটা পাবো। দেখো আমি একটা দেখিয়ে দিই, তারপরে অন্যটা তোমরা নিজেরা করতে পারবে। আমি যদি বলি এখানে যে গামা ফাংশনটা সম্পর্কে একটু বলে নিই। ধরো ইন্টিগ্রেশন এরকম থাকলো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই ফর্মে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটা গামা ফাংশন দিয়ে সলভ করা যায়, গামা অফ এন হয়। এবার এই যে গামা অফ এন প্লাস 1 সেটা ইকুয়ালস টু হয় এন গামা অফ এন, সেটা ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল যদি এনটা ইন্টিজার হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, গামা অফ 1 ইকুয়ালস টু 1 আর গামা অফ হাফ ইকুয়ালস টু √পাই। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই ফর্মের কোনো ইন্টিগ্রেশন থাকলে সেটা ইকুয়ালস টু হয় গামা অফ এন। গামা ফাংশন দিয়ে সলভ করা যায় গামা অফ এন প্লাস 1 মানে এন ইন্টু গামা অফ এন, দ্যাট ইজ এন ফ্যাক্টোরিয়াল যদি এনটা ইন্টিজার হয়,
এবং গামা অফ 1 ইকুয়ালস টু 1 হয় এবং গামা অফ হাফ ইকুয়ালস টু হয় √পাই। এবার এইটাকে সলভ করার জন্য দেখো এই ফর্মে আমরা যদি নিয়ে যেতে পারি, এই যে 1 নম্বর যে সমীকরণ লিখেছি আর 2 নম্বর সমীকরণ, তাহলে এই 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণকে আমরা যদি ওই ফর্মে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশন করে গামা ফাংশন অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমরা এ এবং বিটা এদের মান বের করতে পারি। তাহলে আগে একটু বলি, ছোট্ট করে বলে দিই, নিজেদেরও একটু খাটতে হবে বাড়িতে। দেখো আমরা ধরে নেব ওই ফাংশন এই ফর্মে নিয়ে যাওয়ার জন্য, গামা ফাংশনের মাধ্যমে সলভ করে দেওয়ার জন্য ইন্টিগ্রেশনটাকে আমরা এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই ফর্মটাই, ঠিক আছে। তার জন্য আমরা ধরে নেব প্রথম 1 নম্বর সমীকরণটাই, আমরা 1 নম্বর সমীকরণের বিটা সি স্কোয়ার এটাকে এক্স ধরে নেব। লেট বিটা সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাই তো। তাহলে সেখান থেকে আমরা সি এর মান কি বলতে পারি, √x/বিটা, তাই তো। আচ্ছা, আর একে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, 2 বিটা সি ডিসি ইকুয়ালস টু ডিএক্স পাবো আমি ইন্টিগ্রেশন করলে। তাহলে সেখান থেকে ডিসি কত, dx/2 বিটা সি। আবার দেখো সি এর মান কি, √x/বিটা, তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে ডিসি কত পাবো, ডিসি dx/2 বিটা √x/বিটা, তাই তো। তাহলে আমরা ডিসি ইকুয়ালস টু ফাইনালি যেটা পাবো x⁻⁻½ পাবো। এই যে √x টা উপরে তুলে দিলে অ্যাকচুয়ালি x⁻½ সেটা উপরে তুলে দিলে কি x⁻⁻½ হয়ে যাবে, সূচক করলাম dx টু β⁻½ বা √β, একই ব্যাপার, √β বা β⁻½ যা হয় লিখতে পারো, অসুবিধা নেই। এবার দেখো সি এর মান, সি থেকে তো আমরা এক্স এ কনভার্ট করেছি, তাহলে সি থেকে ইন্টিগ্রেশনের এই যে লিমিটটা সেটাকে সি থেকে এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি, আমরা ধরেছিলাম কি বিটা সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এইটা ধরেছিলাম, তাই তো। তাহলে সি যখন 0 তখন এক্স এর মান কত হবে, 0 হবে এক্স্যাক্টলি। আচ্ছা, যখন ইনফিনিটি সি এর লিমিটটা, সি এর মানটা ইনফিনিটি, তাই তো, এক্স ইনফিনিটি। তাহলে এই যে আমরা 1 নম্বর ফ্রম ইকুয়েশন ওয়ান সেটা কি ছিল, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, যেহেতু 4π(a⁴টা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, c²e⁻⁻β c² dc ইকুয়ালস টু 1, ইকুয়েশন 1 এ এটাই ছিল, তাই তো। তাহলে এখানে এই যে সি এর জায়গায় আমরা এক্স বিটা সি স্কোয়ার এটাকে আমরা কিন্তু এক্স ধরে নিয়েছি। তাহলে জাস্ট আমরা মানগুলোকে পুট করব, পরিবর্তিত মানগুলোকে। তাহলে দেখো কি হয়, 4π(a⁵) তো এটা যা ছিল তাই হলো, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, লিমিটটাও সেম আছে, এক্স এর লিমিট যা ছিল তাই এক্স এর লিমিট। আর সি স্কোয়ার মানে কি, বিটা সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স ধরেছিলাম যেহেতু, তাহলে সি স্কোয়ার মানে কি x/বিটা ইন্টু আমরা যে e⁻⁻β সি স্কোয়ার, এই বিটা সি স্কোয়ারটা এক্স ধরেছি যেহেতু, তাহলে এখানে e⁻⁻x হয়ে যাবে, e⁻⁻x হয়ে যাবে, কারণ এই যে বিটা সি স্কোয়ারটাকেই তো আমরা এক্স ধরেছি, ধরে এত কিছু কীর্তি করলাম। আর ডিসির মানটা কি হবে, দেখো ডিসির মানটা আমরা এক্ষুনি বের করলাম, x⁻½ dx/2 √β এটা বের করেছি। তাহলে সেটা দেখো, তাহলে সেটা বসিয়ে দেবো, x⁻½ √β dx that is equals to 1, তাই তো, টোটালটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। 4π(a⁵) থাকলো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x⁻½ হয়ে যাবে e⁻⁻x, আর 2 বিটা 3/2 dx ইকুয়ালস টু 1। তাহলে এই যে 2 বিটা টু দি
বিটা টু দি পাওয়ার 3/2 এইগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি 4 পাই a কিউব বাই 2 বিটা টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো কাটাকুটি হবে একটা, তাহলে 2 পাই a কিউব বাই বিটা টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ, ওটাকে আমার n মাইনাস 1 আকারে নিয়ে যেতে গেলে 3/2 মাইনাস 1 লিখতে পারি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়ালস টু 1। তাহলে দেখো ইন্টিগ্রেশনটাকে আমরা সেই ফর্মে নিয়ে যেতে পেরেছি যেই ফর্মে নিয়ে গেলে আমরা গামা ফাংশনের আকারে লিখতে পারি জিনিসটা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, এটা ইকুয়ালস টু গামা অফ n। তাহলে এখানে সেই nটা কি 3/2, তাই তো? তাহলে এইখানে সেই nটা কি, এই nটা হচ্ছে 3/2, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 2 পাই a কিউব বাই বিটা টু দি পাওয়ার 3/2 গামা অফ 3/2 ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই a কিউব বিটা টু দি পাওয়ার 3/2, এইটাকে আরো ভাঙি গামা হাফ প্লাস 1, তাহলে গামা n প্লাস 1 মানে কি n গামা n, তাই তো? তাহলে সেটা আরো ভাঙলে 2 পাই a কিউব বিটা টু দি পাওয়ার 3/2 হাফ গামা হাফ, আর গামা হাফের মান কত বলেছি আমরা, রুট ওভার পাই, তাহলে 2 পাই a কিউব বিটা টু দি পাওয়ার 3/2 ইন্টু হাফ রুট ওভার পাই ইকুয়ালস টু 1। এইটার থেকে আমরা পরে যদি দেখাতে পারি যে এটা কেটে যাবে, 2 2 কেটে গেলে আমাদের পরের লাইনে আমরা লিখতে পারি a কিউব ইন্টু পাই বাই বিটা টু দি পাওয়ার 3/2, দেখো অ্যাকচুয়ালি পাই টু দি পাওয়ার 3/2 আর নিচে আছে বিটা টু দি পাওয়ার 3/2, তাহলে সেটাকে আমরা পাই বাই বিটা টু দি পাওয়ার 3/2 করে দিলাম ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি a, এখান থেকে a এর মানটা কি বিটা বাই পাই তার রুট ওভার, তাই তো? তাহলে এর মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম 1 নম্বর ইকুয়েশনটাকে সলভ করে। একই রকম ভাবে 2 নম্বর যে ইকুয়েশনটা এটা সলভ করবে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, সেখান থেকে তোমরা যদি 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 2, সেটা কি ছিল, এটাকে ভেঙে লিখলে হয় 2 পাই m a কিউব ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি c টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস বিটা c স্কয়ার dc ইকুয়ালস টু 3/2 kbt, 3/2 kbt, সেটা ইকুয়ালস টু, দেখো এখানে লিখেছিলাম কোথায় একটা 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ এটাকে একটু এই ক্যালকুলেশন করে ভেঙে বাইরে বের করে দাও, দেখবে ক্যালকুলেট করে যে ধ্রুবক রাশিগুলো বাইরে বেরিয়ে কাটাকুটি হয়ে 2 পাই m কিউ হয়ে যায়, আর ইন্টিগ্রেশনের মধ্যে এই যে c স্কয়ার আর c স্কয়ার মিলে c টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস বিটা c স্কয়ার dc থাকে, সেটা ইকুয়ালস টু কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেহেতু সেটা ইকুয়ালস টু 3/2 kbt, তাই তো? k সাফিক্স p মানে বোলজম্যান কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইভাবে এটাকে সলভ করে আমরা পাই এই যে জিনিসটা ইকুয়েশন 2, সেখান থেকে আমরা পাই কিন্তু m বাই বিটা, সেখানেও গামা ফাংশন টাংশন অ্যাপ্লাই করবে, নিজেরা করবে বাড়িতে, ঠিক আছে? m বাই বিটা ইকুয়ালস ইন্টু 1 ইকুয়ালস টু 2 kt, তাহলে বিটা ইকুয়ালস টু হয়ে যাবে সেখান থেকে এগুলো বাড়িতে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ বাড়িতে করবে, বিটা ইকুয়ালস টু m বাই 2 kt, বিটা ইকুয়ালস টু কি হয় m বাই 2 kt, বিটা ইকুয়ালস টু m বাই 2 kt। তাহলে আবার a ইকুয়ালস টু বিটা বাই পাই,
এ ইকুয়ালস টু কি বিটা বাই পাই, তাই তো? তাহলে আমরা এ কি পাবো, এর মানটা এম বাই 2 পাই কেটি, অর্থাৎ পুরো টু দি পাওয়ার হাফ বা পুরোটা রুট ওভার, টু দি পাওয়ার হাফ আকারে লিখতে পারি বা root over, এটা, তাই তো? তাহলে এর মান পেয়ে গেলাম, বিটার মান পেয়ে গেলাম। তাহলে আমরা আমাদের কাছে এম বাই 2 কেটি, এটা বিটা। তাহলে এইবার আমরা এই যে সমীকরণটা ছিল আমাদের কাছে মেনলি, যেখানে আমরা স্পিড ডিস্ট্রিবিউশনটা পাবো, সেই পিসিডিসি ইকুয়ালস টু কি ছিল, 4 পাই এ কিউব সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ডিসি, তাই তো? তাহলে এখানে এই এ কিউ এর মানটা আর বিটার মানটা যদি বসিয়ে দিই, এই যে বিটা, এই বিটার মানটা আর এ কিউ এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো, পিসিডিসি ইকুয়ালস টু 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ডিসি, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা ফ্রেশ করে একটা লাইন লিখে দিই, পিসিডিসি ইকুয়ালস টু ডি এন সি বাই এন, সেটাই ইকুয়ালস টু কি 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ডিসি। এই কেটি বলতে কেবিটি, অ্যাকচুয়ালি বোলজম্যান কনস্ট্যান্ট, তো কে সাফিক্সে বি, ঠিক আছে? কে সাফিক্সে বি, এই কি সাফিক্সে বি দেওয়া মানে এই বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? কে সাফিক্সে বি, তাহলে মনে থাকবে এটা হচ্ছে বোলজম্যান, সরি, কেবিটা বোলজম্যান কনস্ট্যান্ট, আর যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এবার দেখো আমি একটু জাস্ট একটা প্লটটা একটু বলে দিই ছোট্ট করে। যেহেতু আমরা পেলাম পিসিডিসি, probability of the finding molecule having speed within the range c and c plus dc, সেটা হচ্ছে পিসিডিসি, সেটা ইকুয়ালস টু ডিএনসি বাই এন, এবং সেটা ইকুয়ালস টু আমরা সলভ করে পেলাম 4 পাই এম বাই 2 পাই কে বি টি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেভিটি ডিসি, তাই তো? তাহলে এই যে জিনিসটার গ্রাফটা যদি আমরা বলি, আমরা এখানে যদি এম আর টিটাকে ফিক্সড কনস্ট্যান্ট বলি, ফিক্সড করে দিই এমটি, তাহলে এইটা তো ধ্রুবক হয়ে গেল। তাহলে এখন এই যে পিসিটা, যে পিসিটা কিন্তু, পিসিডিসিটা কিন্তু প্রপোর্শনাল টু আমরা বলতে পারি, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সেই জন্য আমরা প্রপোর্শনাল টু বলতে পারি সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ডিসি, তাই তো? তাহলে একটা দেখো এখানে পলিনোমিয়াল পার্ট আছে সি স্কোয়ার, আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তাই তো? তাহলে আমরা ছোট্ট করে যদি বলি, দেখো দুটো যখন এ আসে, এদিকে পিসি এদিকে সি, তাই তো? তাহলে এই যে সি স্কোয়ার, তাই তো? তাহলে এইটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর মতো। তাহলে এইটা কেমন দেখতে হয়, এক্স স্কোয়ার, তাহলে এইরকম। তাহলে আমরা ধনাত্মক দিক যদি বলি, তাহলে এইরকম নেচার হয়, তাই তো? এইরকম নেচার, তাই তো? উঠে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। তাহলে পলিনোমিয়াল পার্টটা দেখতে ওরকম হবে সি স্কোয়ার। আচ্ছা, একই রকম এক্সপোনেনশিয়াল পার্ট, সি এর মান যত বাড়বে, তাই তো, সি এর মানটা যখন বাড়বে, তাই তো, এইটা এক্সপোনেনশিয়াল ডিকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা দেখতে এরকম এক্সপোনেনশিয়াল ডিকে, তাই তো? ইনফিনিটিতে জিরো হয়ে যাবে, এক্স এর মান ইনফিনিটি হলে ওয়াই এর মান জিরো, তাই তো? এখানেও তাই। তাহলে দেখো এইখানে এই যে দুটো ফাংশন এর উপর নির্ভর করছে, এই ফাংশনের মধ্যে কোনটা কখন ডোমিনেট করবে সেটা কিন্তু দেখতে হবে। প্রিডোমিনেট করছে কখন, যখন সি এর মানটা কম, তখন কিন্তু এই সি স্কোয়ার টার্মটা কিন্তু ডোমিনেট করছে, আর সি এর মানটা যখন বেশি,
তখন কিন্তু এই যে এক্সপোনেনশিয়াল পার্টটা কিন্তু অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবিটি পার্ট এটা কিন্তু ডোমিনেট করছে। তাহলে আমরা যদি করি তাহলে স্মল রেঞ্জে কেমন দেখতে হবে, সি স্কোয়ারের মতো, তাহলে সেই এইরকম। আচ্ছা, এবার যখন সি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ওই যে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবিটি পার্ট এটা ডোমিনেট করবে। তাহলে সে কি করবে, এ বাড়তে চাইছে আর ও কিন্তু ওকে ঠ্যাং ধরে নামিয়ে দেবে এক্সপোনেনশিয়ালি একটা জিনিস। এইরকম আমরা গ্রাফটা পাবো, তাই তো? তাহলে আমি যদি একটু ফ্রেশ করে আঁকি জিনিসটা আরো, দেখো সি পিসি যদি গ্রাফ করি তাহলে এই এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে যাচ্ছে আর এক্সপোনেনশিয়াল পার্টটাকে কমে, তাহলে একটা ম্যাক্সিমা থ্রু দিয়ে যাচ্ছে। সে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটি, পিসিটা তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি, তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটির করেসপন্ডিং যে ভেলোসিটি সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল স্পিড। তাহলে এই যে মোস্ট প্রবাবল স্পিডের রাশিমালাটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, সেটা কি করে হয়, সেটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তাহলে এই গ্রাফটা শেখা গেল, এখানে কিন্তু অবশ্যই এমটি ফিক্সড, তাই না? এটা এমটি ফিক্সড, ক্লিয়ার? তাহলে আমরা যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন পড়লাম, পিসিডিসি ইকুয়ালস টু ডিএনসি বাই এন ইকুয়ালস টু 4 পাই এম বাই 2 পাই কেটি, অবশ্যই কেবিটি টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার 2 কেবিটি ডিসি, তার প্লটটা এই, ঠিক আছে? হলো? তাহলে সি এর মানটা যখন বেশি বড় তখন কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টটা ডোমিনেট করছে, প্রিডোমিনেটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আর যখন সি এর মানটা কম তখন দেখতে পাচ্ছি সি স্কোয়ার পার্টটা কিন্তু প্রিডোমিনেট করছে। তাহলে ওভারঅল এরকম, তাহলে সি স্কোয়ারটা মানটা বাড়াতে চাইছে আর ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবিটি এটা কিন্তু কমাতে চাইছে। তাহলে দুটোর সামেশনে এইটা হচ্ছে গ্রাফের নেচারটা, ঠিক আছে? এইরকম বেড়ে ম্যাক্সিমাম থ্রু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই এমটি ফিক্স ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এইটা আজকে আমাদের এই ছিল ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। তাহলে মোটামুটি আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা যেটা অনেক বড় সেটাকে ছোট্ট করে জায়গায় নিয়ে এসে তোমাদেরও কিছু বাড়ির কাজ দিলাম, সেগুলো করবে। মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে দিলাম। এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা তোমরা মনে রাখবে, এবং ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা থেকে কিন্তু আমরা আরো অনেক জায়গায় যেতে পারি, সেটা আমি নেক্সট ক্লাসে সিএমপি এইগুলো বের করা, অ্যাভারেজ ভেলোসিটি কি করে বের করা যায়, বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি করে বের করা যায়, এখান থেকেই কিন্তু সবকিছু করা যায়, ঠিক আছে? তা আজকে এই পর্যন্ত। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরো অনেক অনেক ভিডিও দেখার জন্য।